কত শত যাত্রী এই দিবা কিংবা রাত্রি ওরে বেলা কি বেলা ওরে ভব পারাপার হতে হবে পারাপার তোমার দেওয়া খেওয়া নাই কত শত যাত্রী দিবা কিংবা যাত্রী ওরে বেলা কি বেলা ওরে ভব পারাপার হতে হবে পারাপার তোমার দেওয়া খেওয়া না শিশু যখন ভূমিষ্ঠ হয় বাবা পাড়া প্রতিবেশী বলে না অমুকের ছেলেটা দিন দিন কত বড় হয়ে যাচ্ছে কিন্তু আসলেও কি মানুষ জন্মের পর কি বাড়ে না হয়তো দেহে গঠন অনুযায়ী বাড়তে পারে কিন্তু আমার মনে হয় না মানুষ কোনোদিন বাড়ে কেন পাগল বিজয় সরকার একখানা গানের পদে আছে দেখবেন শৈশব হতে ভাবলেম এতদিন বয়স আমার বাড়তেছে দিন 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 গেলে কমে যায় একদিন ক্রমে ফুরাই এলো সেই গোনা দিন গো তার মানে কি আমি জগতে যতদিন থাকতে এই জগতে এসেছি আমার এক একটা দিন চলে যাচ্ছে মানে আমার জীবন থেকে আমার আয়ু বলা দিন দিন কমে যাচ্ছে তাই কখনো মানুষ কোনোদিন বাড়ে না তাই পাগল বিজয় সরকার গাইলেন ওরে দিনের দিনে দিন দিন ফুরাইয়ে যায় ওদিন তবু না ফিরিয়ে যায় অসার ধুলা খেলাই কেটে গেল জীবন বেলা তো বেশি আর না আমার দিনের দিনে দিন দিন ফুরাইয়ে যায় ওদিন তবু না ফিরিয়ে যায় আশার ধুলা খেলাই কেটে গেল জীবন বেলা তো বেশি আর না সেই সাগর পাড়ের মাঝির অপেক্ষায় আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি কারণ সেদিন কথা হয়েছিল যেদিন জননী জঠরে ছিলাম আমি মায়ের অন্ধকার কারাগারে যখন ছিলাম তাকে কথা দিয়েছিলাম তাই না এদিন বন্ধু তুমি আমায় ওই পৃথিবীর আলো বাতাস দেখাও আমাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দাও আমার আকুল নিবেদন ও প্রার্থনায় দীনবন্ধু সেদিন কথা দিয়েছিল যা আমি তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখাবো কিন্তু তুমি মর্ত ধামে গিয়ে কিন্তু আমার নাম গুণগান করবা কিন্তু
কিন্তু একটা শিশু ওয়াদাবদ্ধ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়ানা ওয়ানা করে কেঁদে ওঠে, তাই না মা? তার মানে কি, যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম এখন ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়ানা ওয়ানা করে কেঁদে ওঠে। মানে মায়ের স্তন দুগ্ধ যখন খেলো ওই শিশুটি তখন তার সংসারে মায়ার কারাগারে বন্দী হয়ে গেল, চিরজনমের মতো সেই গোবিন্দকে হারা হয়ে গেল। তাই দীনবন্ধু কথা দিয়েছিল আমার সঙ্গে দেখা করিবে, কিন্তু আমার বাল্যকাল গেল, যৌবনকাল চলে গেল। আজ বার্ধক্যে এসে দেখতে পাই আমি আপন ভেবে যাদের সংসারে এসেছে এরা কেউ আমার আপন নয়। একমাত্র দীনবন্ধু বিনে আমার জগতে কেউ আপন ছিল না। তাই দীনবন্ধু যখন কথা দিয়েছিল যে আমি তোমার সঙ্গে দেখা করব, তাই সেই অধীর আগ্রহে পাগল বিজয় সরকার বললেন যে তোমার আশায়, সেই ভরসায় আমি এখনো বসে আছি, কবে এসে তুমি নাবিক বন্ধু দেখা দেবে। কারণ শুনেছি 7 সমুদ্র 13 নদীর ওপারে আমার বন্ধুর দেশ, তাহলে সেখানে পাড়ি দিয়ে তোমার সেই জায়গায় আমি যাব। আমার নিজের সাধন বল তো নাই যে আমি তোমার সেই নিজ শক্তি বলে তোমার কাছে পৌঁছাবো। তাই তুমি নিজ অগ্নে কৃপা করে আমাকে সেদিন, যেদিন ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিন দীনবন্ধু তুমি নিজ হাতে বৈঠা ধরে আমাকে ওই ভব নদী পার করে দিয়ে যাই। হরিবল হরিবল। তাই তোমার আশায় আজও বসে আছি, সেখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার গাইলেন, কবে আসিবে বন্ধু ওই সাগর পাড়ের নেয়ে, ওরে কত কালের বিরহী আমি রে, ওই আশা পথ আসি চেয়ে। কবে আসিবে বন্ধু গো সাগর পাড়ের নেয়ে, ওরে কত কালের বিরহী আমি রে, ওই আশা পথ আসি চেয়ে। সরকার যখন বার্ধক্যে পড়েছিলেন তখন দেখতে পাই যৌবনকালে যা করেছে এখন আর সেইগুলো করার শক্তি নাই। আমি যে হরিবাসরে হেঁটে আসবো তাও রাস্তায় আসতে গিয়ে কয়বার মাথা ঘুরে পুড়িয়ে যায়, কারণ সেই যে 16 কলা পরিপূর্ণ দিয়ে আমাকে গোবিন্দ ধরা দামে পাঠিয়েছিল, এখানে দেখতে পাই সাথে যারা এসেছিল সাথীরা আর কেউ নাই, আমার সঙ্গে নাই। তাই শেষে বুঝতে পারলেন একমাত্র দীনবন্ধু বিনে আমার আর গতি নাই। তাই পাগল বিজয় সরকার গাইলেন, আমি ক্লান্ত দেহে এই শান্ত মনে ও দয়াল হেঁটে গেছি কতবার। পাগল বিজয় বলে পঞ্চমীতে দয়াল পারি না কভুয়া। হরিবল হরিবল। আমি ক্লান্ত দেহে
করিয়াছি কতবার পাগল বিজয় বলে পঞ্চলিতে ও দয়াল পারি না কভুয়া দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তাহার কৃপা বিন্দু অনায়াসে ভব সিন্ধু সেদিন হইয়ে যাবি পার এইবার মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে যাহাদের ইচ্ছার কারণে আমি আসিলাম ভুবনে তারাই মোর পরম গুরু যাদের কৃপাতে জীবনের শুরু তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ফুলে আসেন যত শ্রোতা মণ্ডলে আশিস করবেন দান আপনাদের কৃপা হলে জড়তা মোর যাবে চলে আমি এবে সভা তলে গাইব কবিগান আর যাহাদের পুনঃ প্রচেষ্টাতে কবিগান হচ্ছে সভাতে তাহাদেরও চরণেতে আমি জানাই নমস্কার তারা যেন প্রতি বৎসর দিতে পারেন এমন কবির আসর আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করিবই আবার যাকে এবার বন্দনা ভাব করি আসার স্বপরিচয় দেওয়া দরকার নাম কি আমার উৎপল সরকার বলি সবার ঠাই এইবার বিপক্ষে থাকবেন যিনি রসের কবি দাদা সুরাজ সরকার গুণমণি তাকে কিছু একটা ভূমিকা দিয়ে প্রশ্ন করব দান তাহলে আমি একজন পরিব্রাজক হইয়ে কিছু প্রশ্ন যাব কইয়ে দেখি গোসাই এসে কিভাবে তার জবাবগুলো করে সমাপন তাহলে আমি শ্যামানন্দ পরিব্রাজক নামটি ধরে দাঁড়াইব এবার সভা পরে বিপক্ষে তাকে গোস্বামী শ্রেষ্ঠ রাধা বিনোদ গোস্বামী নাম ধরে তার কাছে কিছু জিজ্ঞাসা করব অর্পণ বোঝা যাচ্ছে বাবা তাহলে তাকে দিয়ে রাধা বিনোদ গোস্বামী মানে একজন মহাধার্মিকের ভূমিকায় কিছু প্রশ্ন জানিতে চাই এইবার কিছু প্রশ্ন করবার দায় দাঁড়িয়েছি সভাস্থান আপনারা নারী নরে শ্রবণ করবেন ধৈর্য ধরে বসিয়া সভ্য সভাস্থান তাহলে আমি হলাম একজন পরিব্রাজক ভাই নিজের কথা বলিতে চাই জীবন ভরে এ দেশ ওদেশ সব দেশে ঘুরিয়ে বেড়াই কিন্তু ভালো একজন ধার্মিকের পাই নাই দর্শন কিন্তু কি বলবো আপনাদের ঠাই এই রাধা বিনোদের নাম আগে অনেক মুখে শুনিতে পাই তাই তো আমি তার কাছে যাই কিছু প্রশ্ন জানিবার আশায় এইবার চার যুগীয় আলোচনা বসে শুনবেন সুধীজনা প্রশ্ন হবে কিন্তু কয়েকখানা সভ্য সভাস্থান যেভাবেতে প্রশ্ন করি আমার মতো যাব সরিয়ে গোসাই এসে এক এক করে ধরিয়ে ধরিয়ে জবাবগুলো করে যাবে সাই বাবা বোঝা যাচ্ছে পরিষ্কার যাক তাহলে আমি আগে সত্য যুগের দিকে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাই একজন মহাদস্যুর গড়েও মহাহরি ভক্ত জন্ম নেয় তাই না বাবা আমরা সবাই করেছি এবং শাস্ত্রে মাঝে করেছি দর্শন সেখানে কি দেখা আছে আপনাদেরও শাস্ত্রে লেখা আছে হিরণ্যকশিপু ছিলেন যিনি মহাদস্যু হয়েছিলেন তিনি জানেন যত জ্ঞানী গুণী কথা মিথ্যা নয় আমার কাছে বলেন দেখি দস্যুর গড়ে জীবনে হরি ভক্ত জন্ম হয় নাকি যদি হরি কথা কৃষ্ণ কথা না হয় সেইখানে কি হরি ভক্ত জন্ম হয় তাই প্রথম প্রশ্ন করি তোমায় বলো সভ্য সভাস্থান খুলিয়ে বলো কাব্য সবাই ওই দস্যুর ঘরে ও হিরণ্যকশিপুর ঔরসে
হিরণ্যকশিপুর ঔরসে এই প্রহ্লাদের মতো এত বড় একটা হরিভক্ত কেমন করে জন্ম হয়? কারণ দস্যুর করে যে হরিভক্ত জন্ম নেয় এই কথা জীবনে কিন্তু কেউ শুনি নাই, কিন্তু সেই সত্য যুগে আমরা করেছি দর্শন। তাহলে এর কি বা তত্ত্ব একটা আছে একটু খুলিয়ে বলবা সভা পাশে। প্রথম প্রশ্ন তোমার কাছে রইল নিবেদন, তুমি এসে সভা পাশে দাঁড়াইয়ে রসা ভাসে মনের হরিষে অঙ্ক কইসে জবাবগুলো করবে সভাপতি। কিন্তু বাবা গোসাই করি মানা বলদা বলদা জামাইয়ের মতো যেন আমাদের এই জোকের মাথায় জবাব দিয়ে যায় না। ও বা একটা গল্প মনে পড়েছে, কব নাকি? হ্যাঁ, ওরে বাপরে মা কয় কল শোনার গরজ দেখছেন। তা আপনি ভাবছেন না না কয়ে যাবা না, আমি না কয়ে যাওয়া মানুষ নাকি? শোনেন, ওই এক বলদ নতুন বিয়ে করেছে। ও মা বলদ বোঝো তো? বলদ মানে খানিকটা আমার কাছে আমার দেখছি একটু বলতে বলতে দেখা যায় না, ওই দেখো কালসিয়ে পড়ে দেখবেন আমার একটু বলদা বলদা লাগে, মানে চৈতিয়ে বলদ আর কি। তা বিয়ে করে নিয়ে আসছে নতুন বউ, বাড়ি এসে বই দিয়ে ভাজা খাইয়ে বেড়াচ্ছে। বাপে ডাক দিয়ে কয় এই বোধ বরাদ্দ কিছু নাই, নতুন বউ নিয়ে আসিস কথা নিবি, নতুন বউরে একটু যারা আমার প্রতিবেশী স্বজনরা আইছে তার কাছে একটু পাঠাইয়ে দিবি, একটু আশীর্বাদ দরকার হয়, বুঝিস না? তা বাবা ওই নতুন বউরে দিয়ে আর ওই ননদিরে দিয়ে পাঠাইয়ে দিস আশীর্বাদ নিতে। গিয়ে দেখাইছে এই যে জ্যাঠা শ্বশুর প্রণাম করো, আশীর্বাদ নেও। তা জ্যাঠা শ্বশুর প্রণাম করেছে, উনি পরাণ বলি আশীর্বাদ দিয়েছে, থাক মা থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখী হও। আবার গিয়ে দেখাইছে এই যে কাকি শাশুড়ি প্রণাম করো, আশীর্বাদ নেও, উনিও পরাণ বলি আশীর্বাদ দিয়েছে, থাক মা থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখী হও, ভালো থাকো সুখী হও। আবার গিয়ে দেখাইছে এই যে তোমার দাদু ভাই প্রণাম করো, এইখান থেকে ভালো করে আশীর্বাদ নিয়ে আসাই। তা দাদু ভাই ভাবতেছে নাতি বইরে বউরে আশীর্বাদ দিতে হল একটু পরাণ বইরে দ্বিতীয় কি কব যে যাক, যখন প্রণাম করেছে মাথায় হাত দিয়ে কয় থাক মা থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখী হও, সল মাহে দিয়ে ঘর বাড়ি ভরিয়ে ফেলাও। আশীর্বাদের চোটে নতুন বউ গেছে ছাতা উঠিয়ে। মানে কোন দিন মানুষে একটা নিতে গেলে হিমশিম খাইয়ে যায়, খোঁজ খবর নাই। এই যদি কয় সলমাই দিয়ে ঘর বাড়ি ভরিয়ে ফেলাও, তা কিরাম হয়ে যাবে ব্যাপারটা, কয়ে কিরাম আশীর্বাদ দিল। তা যাক বাবা, আর ওই যে আমার মতো চৈতিয়ে বলো যেটা ওইটা দাঁড়ায় রয়েছে পিড়ির পর, রাগে করতেছে গড় গড়, মানে খুঁটি ভেঙে ফেলা। আমার বউ আমি বিয়ে করে নিয়ে আসলাম জলজন্ত, আমার বউ আমার প্রণাম না করিয়ে পাড়া বুঝিয়ে প্রণাম করিয়ে বেড়াস, কত বুধ হয়েছে, মানে রাগ হয়ে যাচ্ছে। তা ননদি ঠিক পাইছে, ননদি ডাক দিয়ে কয় ও বৌদি দাদার দিকে একটু চাও দি, রাগে খুঁটি ভেঙে ফেলা দিল, যাও ওই মিনসিটাকে ঠেকাও। তা ভাবতেছে যাক স্বামী আমার কাছে সব থেকে দামি, সে হলো অন্তর্যামী, তারে একটু তো প্রণাম করার দরকার। আর ওই বলদাটা ভাবতেছে যদি প্রণাম করতে আসে রে কপাল, সবাই তো আশীর্বাদ দেয়, তা আমি কি ছাতা কব? বলদ মানুষ বোঝে না, টের পায় না কারে কি করতে হয়। আমার গোসাই এসে বাবা সেইভাবে জবাব দিবেন, দেখবেন কোন জায়গায় কি করতে হয় টের পাবেন না। যাক বাবা, যখন এইবার ওই স্বামীরে যে চরণে ষষ্ঠাঙ্গে পড়ে প্রণাম করেছে, ও ভাবতেছে সবাই আশীর্বাদ দিচ্ছে, আমি কি কব, ওই চিন্তা করে যখনই প্রণাম করেছে মাথায় হাত দিয়ে কয় থাক মা থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখী হও। বউ কয় এই মিনসি আমি তোর মা হই নাকি? এই আরে আমি কি করতে চাইছি না, জোকের মাথা হইয়া গেছে। তা গোসাই করি মানা তুমি যেন এরকম জোকের মাথায় জবাব দিয়ে যাই না। যাক, যেভাবে তে প্রশ্ন করি আমার মতো যাবো সরে সেইভাবে জবাব করো দান। এইবার মনে মনে আছে বাবু একটা প্রশ্ন কেন দেবো, আর দুই সাইডে দিয়ে যাবো সভ্য অবস্থান। এইবার সত্য যুগ চলে গেল, বৈশেষণ জ্ঞানী দল, এইবার দাপরেতে কৃষ্ণ এলো, কথা মিথ্যা নয়, না সত্য না, ত্রেতা। এইবার ত্রেতা যুগ থেকেও একটা প্রশ্ন দিতে চাই। কি ত্রেতা যুগে আমার রাম রাজীব লোচন ভগবান হয়, তা আমার কাছে বলেন দেখি ভগবানের উপরে জগতে কেউ আছে নাকি? হ্যাঁ, কিন্তু এইটাই তোমার কাছে আমি প্রশ্ন নাকি জানবার আকিঞ্চন, ওই যে রাম রাজীব লোচন খুলে বলো সবার সদন, আমরা দেখেছি তাই শাস্ত্র মাঝে করেছি দর্শন। কি দেখি ওই রাম ভগবান হইয়ে নিজে দেখি বাবা মা দুর্গা পুজো করে। বলেন দেখি আমার দ্বারা এই দেখি কখনো দর্শন করে আনন্দ হয় অন্তরে? কারণ যারে আমরা পাবার জন্য কত
সাধনা করি, যজ্ঞ করি, তা সেই ভগবান যদি মার পুজো করে, মা কালী, মা দুর্গার পুজো করে, এ কি মানিয়ে নিয়ে যায়? আমরা তারই বলি তিনি আসছে অনাদিরাদি গোবিন্দ, তাই না? যুগে যুগে নাম পরিবর্তন করে আইছে যখন যেটুকু দরকার হইছে। তা সেই রাম যদি আইসে বাবা মা দুর্গা পুজো করে, আমাদের একটু কেমন একটু গোলমাল বাজতে যায় না? তাই গোসাই তোমার কাছে আমি জানিবারে চাই, এই যে রাম ভগবান হইয়ে খুলে বলো সবাই কইয়ে কেন ওই দুর্গা পুজো বা মায়ের চরণে অর্ঘ্য করিল দান? এর কি বা একটু তত্ত্ব আছে খুলে বলো সবার পাশে। দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে আমি করিবারে চাই। যাক, আমার বাবা প্রথমবারে বেশি বলে কার্যরার সভাতলে আরো দুই একটা প্রশ্ন দিয়ে যাব সভ্য সভাতলে, শুনবেন ভক্তগণ। তাহলে সত্য ত্রেতা চলে গেল, এইবার দাপরতে কৃষ্ণ এলো। কৃষ্ণ ভগবান কি করলো? কৃষ্ণ ভগবান বাবা যখন মহাভারতে আমরা যুদ্ধ করেছি দর্শন, কার সঙ্গে? পঞ্চ পাণ্ডবদের সঙ্গে কৌরবদের। হ্যাঁ, আমি এইখান থেকে একটু জানিবারে চাই যে বাবা ভগবান যিনি হলো সর্বশক্তিমান, তাহলে সে আছে সব জায়গায় সমানভাবে করবে দর্শন। কিন্তু আমরা দেখতে পাই উনি পাণ্ডবদের পক্ষ নিয়ে, পাণ্ডবদের পক্ষ নিয়ে যুদ্ধ করে যায়। বাবা একটা ছেলে মেয়ে, ভগবান এই মা বাবার কথা দিয়ে ভাবেন, একটা মা বাবার যদি একটা ছেলে চোর হয়, একজন যদি সাধু হয়, কিন্তু মা বাবা কোনোটারে কিন্তু খারাপ চোখে দেখে না, তাই না? তাহলে তুমি ভগবান সব জায়গায় খারাপ সমানভাবে দেখ। কিন্তু আমরা দেখতে পাই আমার ওই কৃষ্ণ কানাই একটা পক্ষ নিয়ে সবসময় যুদ্ধ করে যায়। আমার কাছে বলুন দেখি, ভগবান হয়ে জীবনে এইরকম কর্ম করা সাজে নাকি? তাহলে খুলিয়ে বলো সভাতলে, তুমি পাণ্ডব পক্ষ কেন নিলে আর এই কৌরবদের পক্ষ কেন ত্যাগ করিলে? এই প্রশ্ন তোমার কাছে আমার রইল নিবেদন। যাকে এইবার সত্য ত্রেতা দাপর গেল, কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলো। এইখান থেকেও একটা করি দর্শন। কি এইখানে দেখতে পাই বাবা, কলি যুগে কি সন্ন্যাস ছিল নাকি? বলেন দেখি। শাস্ত্রের মাঝে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস পল পৈত্রকম দেবরেণ সুতোৎপত্তি কল পঞ্চ বিবর্জিতম। তাই না? অশ্বমেধ যজ্ঞ নাই, দেবরের দ্বারা সন্তান সৃষ্টি করা নাই, সন্ন্যাস নাই। কিন্তু আমরা দেখতে পাই ওই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে সংসার ধর্ম দিয়ে ছেড়ে বৃন্দাবনের পথে চলে যায়। তাহলে এটা একটা বিরাট ব্যাপার না? কারণ শাস্ত্রের মাঝে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, নিজে আচরিয়া ধর্ম জীবকে করে শিক্ষা। তাহলে জীবকে যদি করে শিক্ষা, এইটাই তোমার কাছে আমার জানবার প্রয়োজন। তাহলে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেল কি কারণ? যদি সন্ন্যাস নাহি থাকে, একটু খুলে বলো স্বভাবাকে, সন্ন্যাস নিয়ে আমার মহাপ্রভু চলে গেল কিসের দায়? এই তত্ত্ব ধরে ধরে বোঝাবে তুমি আলোচনা করে। তবে তৃতীয় বা চারটি প্রশ্ন করে দিলাম তোমার ধারে, আর বলতে নাই চাই। কিন্তু গোসাই করিমা না, ওই আমি একরকম বললাম, তুমি আর একরকম যেন বুঝাইয়ে থুয়ে যায় না। শোনেন বাবা, হেডমাস্টার ছেলে মেয়েরা বুঝাচ্ছে ছাত্রপত্রে, সামনের দিন সোমবারে ওই পুলিশ মানে ওই ইনভেস্টিগেশনে আসবে যে আমরা মাস্টাররা কেমন পড়াশুনো করাচ্ছি, তোরা কথা নিবি একটু ভালো করে, ঠিক মতো সবাই ওই মাস্টার মশাইয়ের কাছে কিন্তু জবাব দিবি। তাই এইবার ওইভাবে বলিয়ে গেছে। আর ওর মধ্যে একজন ছিল মানিক ওরে কয় একটু মাইনকে কয়ে ডাক দেয়। তা ওই মানিক বাবা 4-5 বছর ধরে ও 5-6 এমনও উঠতে পারেনি, এমন সুন্দর পড়াশোনা করে। তা ওই বলছে, এই তুই কিন্তু কালকে স্কুলে আসবি না, কারণ এই মাস্টারমশাই শুক্রবারে আসবে, তোরে যদি দেখতে পাবে তাহলে কিন্তু আমার সব চাকরি মাকরি ছুটিয়ে যাবে, কারণ জীবনে তো একটা পড়াশুনো করে আসিস নাই। তো এই কথা বলে দিচ্ছে। আর ও ভাবছে আমি সারা জীবন পড়াশুনো করে গেলাম, 4 বছর ধরে 5-6 উঠতে পারলাম না, আমি আজকে মিস করবার নেই ভাবতিস। ও আগের দিন বাবা জল টল খাবার টাবার ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়ে ওই স্কুল যখন বন্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে ওই বেঞ্চের তলে ফলাই রয়েছে আগের দিন যাইয়ে, যদি পরের দিন ঢুকতে না দেয়। তা বাবা ওই ইনভেস্টিগেশনে যখন আসছে, ইন্সপেক্টর সাহেব জিজ্ঞাসা করতে সবার কাছে, এই তোমরা বলো তো তোমাদের হেডমাস্টার কেমন কি দেখি পড়াচ্ছে, আমি 2-4টে প্রশ্ন করতে চাই, বলো
তো তোমরা ক্যাট মানে কি? একজন কয় স্যার ক্যাট মানে বোঝো না, ক্যাট মানে বিড়িয়েল। ওর বলা ডগ কি? আবার কয় এই ডগ মানে কি? কয় একজন কয় ডগ মানে কুকুর। বলছে মাস্টার তো ভালো এসিয়েছে তোকে রে। হ্যাঁ, বলা ডগ কি দাও তো? তা বলছে বলো তো সান মানে কি? স্যাদরায় পড়েছে সব, বুঝছেন? হেডমাস্টার পিছনে রয়েছে, ভাবতেছে আমি কি এই গ্রহ নক্ষত্র পড়াইছিলাম নাকি, আমারই তো ছাতা মনে নেই। হ্যাঁ, তো এই যদি কতি না পারে কি চাকরি থাকবে না আমার? তা ভাবতেছে ওই যদি কোনো কায়দার ছেলে পেলের একটু ইশারায় বুঝিয়ে দেওয়া যায়, তা ওই কথা চিন্তা করে দেখতে পারে। তখন তো বাবা ওই টিনের চাল থাকতো উপরের দিকে, আর চারপাশে বেড়া দিয়ে একটু স্কুল মতো বানাতো। তা ওই টিনের ওই ফুটোর মধ্যে দিয়ে ওই সূর্যের আলো ঢুকিছে, বেঞ্চের পর পড়েছে। তা মাস্টার মশাই ভাবতেছে ওদের ওই ইশারায় বুঝিয়ে দিতে হবে ওই সূর্যের আলো পড়তেছে, সান মানে কি সূর্য বুঝতে পারবে। তা ওই কথা চিন্তা করে এর মাস্টার সবাই রে বলতেছে এই তোদের মনে নাই সান মানে কি? এই সান মানে কি? মানে ওই যে বুঝতেছিস না, আলো এসে পড়তেছে, কিসির আলো? তা ওই যে যেটা বাবা ফেল করেছে ওইটা বুঝতে পারিছে যে আমি ঠিক পাইছি। ও কয় যাক রে শালা, কতজন পড়াশুনো করে 5 6 উঠতে পারলো না, আজকে ও আমার সম্মান রাখবে। যাক তাহলে কাজ হয়ে গেছে। ও ভাবতেছে তাহলে আমার সম্মান আজকে থাকবে না। তা ওই যখন জিজ্ঞাসা করে এই তোমাদের সান মানে কি, মাস্টারমশাই পড়াই নাই? ও লাভ দিয়ে কয় হ্যাঁ স্যার আমি করতে পারি। কয় কি? আবার এর মাস্টার দেখা যায় এই বল সার মানে কি? ও উপরের দিক টাকা কয় স্যার সার মানে টিনির ফুটো। কয় এই কোর্স কি? এই তোরে কিটা আসিয়েছে রে? কয় কেবলমাত্র এর মাস্টার পিছনতে শিখাই যেতেছে। বলেন দেখি ওই কি বুঝলো আর ও কি বুঝলো? যাক গোসাই তোমার করি মানা, তুমি যেন এইভাবে জবাব দিয়ে না, যেভাবে তে প্রশ্ন করিয়ে আমার মতো যাব সরিয়ে সেইভাবে জবাব করো দান। এইবার মনে মনে আসে বাবা একখানা গান গেয়ে যাব, সভ্য সমাজ থান।